নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। একবার বুকে হাত দিয়ে বলুন তো, আজকের দিনটার জন্যে কতজন মানুষ প্রতীক্ষা করছিলেন? এবং আজকের মার্কেট যেরকম একটা স্বপ্নের দৌড় দেখালো, সেটা তো কিছুই নয়। যেদিন আমেরিকা ইরান শান্তি চুক্তি পত্রে সই করবে, কল্পনা করতে পারছেন ক্রুড অয়েল, ব্রেন্ট ক্রুড ইন্ডেক্সগুলোতে কীরকম ক্র্যাশ হওয়ার সম্ভাবনা রয়েছে? কেবলমাত্র আজকের দিনে ব্রেন্ট ক্রুড এবং ক্রুড অয়েলের দামটা দেখুন। ক্রুড অয়েল $84 নিচে নেমে ট্রেড করছে, 4.36% নেমে গিয়েছে আজকের। ব্রেন্ট ক্রুড $86.49 প্রতি ব্যারেল ট্রেড করছে, 4.3% পতন। এছাড়া সোনা আজকের হালকা উত্থান দেখেছে, 0.3%, যেটা খুব স্বাভাবিক। রূপো প্রায় ফ্ল্যাট ছিল, কিন্তু কপার আজকে রিকভার করে গেছে, যেটাও স্বাভাবিক, 2.55%। আজকের মার্কেটে যে দৌড় আমরা দেখলাম, থ্যাঙ্কস টু আমেরিকা এবং ইরান, তারা দুজনেই একটা পজিটিভ ইন্ডিকেশন দিয়েছে। এতদিন আমরা ডোনাল্ড ট্রাম্পের মুখে শুনতাম শান্তি চুক্তি হতে চলেছে, ইরান যুদ্ধ বন্ধ করবে, স্ট্রেট অফ হরমুজ খুলে দেবে প্রভৃতি, এবং সেটা আমরা বিশ্বাস করতাম না। বিগত কাল যখন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করলেন যে তিনি ইরানকে গুঁড়িয়ে দেবেন, এমন বোমা বর্ষণ করবে আমেরিকা, যেটা নাকি গোটা বিশ্ব আগে কখনো দেখেনি, খুব স্বাভাবিকভাবে গোটা বিশ্ববাজার শঙ্কিত ছিল। আজকের এশীয় মার্কেটগুলোতে রিকভারি দেখেছেন, এক একটা দেশে ইন্ডেক্সগুলোতে 4 থেকে 9% অবধি উত্থান চলে এসেছে। সেটা কসপি বলুন, হ্যাংসেং বলুন, তাইওয়ান বলুন, নিক্কেই বলুন, এছাড়া সাংঘাই এবং ইন্দোনেশিয়া স্টক ইন্ডেক্সগুলোতে তো র্যালি দুর্দান্ত এসেইছে। কিন্তু ভারতীয় শেয়ার বাজার বিগত 3 মাস ধরে, ভারতীয় শেয়ার বাজার হয়তো আজকের মতন একটা দিনের প্রতীক্ষা করছিল, এরকম একটা র্যালির প্রতীক্ষা করছিল। আজকে দুর্দান্ত শর্ট কাভারিং হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। বিনিয়োগকারীরা আজকের মন খুলে কেনাকাটা করেছেন, এটাও বলার অপেক্ষা রাখে না। ভোলেটিলিটি বা বাজারে দোদুল্যমানতা এমনভাবে কমে গিয়েছে 5%-এর নিচে, যে ট্রেডার্সরা অবধি দারুণ রিলিফ পেয়েছে। অর্থাৎ মুভমেন্টটা স্বতঃস্ফূর্ত ছিল, মুভমেন্টটা একমুখী ছিল এবং মুভমেন্টটা পজিটিভ ছিল। আজকের বিভিন্ন স্টকস, বিশেষ করে যেগুলো রেট সেন্সিটিভ স্টকস এবং যেগুলো সাইক্লিক্যাল স্টকস এবং যেগুলো অয়েল ডিপেন্ডেন্ট স্টকস বা সেক্টর, সেইগুলোতে কিরকম র্যালি এসেছে। আজকের ডাউনস্ট্রিম কোম্পানিজগুলোতে দুর্দান্ত র্যালি এসেছে, সেটাই স্বাভাবিক। যত ক্রুড অয়েল, ব্রেন্ট ক্রুডের দাম কমবে, তত বিপিসিএল, এইচপিসিএল এর মতন ডাউনস্ট্রিম কোম্পানিজ যারা ক্রুড অয়েল শোধন করে খোলা বাজারে বিক্রি করে, তাদের দারুণ লাভ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। আপস্ট্রিম কোম্পানিজগুলোর এক্ষেত্রে প্রফিট ব্যাহত হবে। যেরকম ওএনজিসির মতন কোম্পানি, স্বাভাবিকভাবে ক্রুড অয়েলের দাম কমলে ওএনজিসির মতন আপস্ট্রিম কোম্পানিজগুলোর প্রফিটেবিলিটি কমে। কোন সেক্টর ছেড়ে কোন সেক্টরের কথা আজকের বলবেন? আজকের সমস্ত সেক্টরে আমরা দুর্দান্ত র্যালি দেখেছি। ব্যাংক, বিশেষ করে ব্যাংক নিফটি আজকে সার্বিকভাবে বাজারকে ধরে রেখেছে বলে কম হয়, টেনে তুলে উঠিয়েছে, এইটুকুনি বলাটা যথেষ্ট হবে বলে আমি মনে করি। আজকে নিফটি 50 প্রায় 2% কাছাকাছি উত্থান, 23,600 কাছাকাছি নিফটি 50 উঠে গিয়েছে। সেন্সেক্স 75,500 ওপর র্যালি করেছে, উঠে গিয়েছে 2.3% উত্থান। নিফটি ব্যাংক 3%-এর বেশি আজকে র্যালি করেছে। তবে নিফটি আইটি সেইটা কোনো ধরনের ভরসা আমাদের দিতে পারছে না, আজকেরও নেগেটিভ জোনে ট্রেডিং বন্ধ করেছে। নিফটি অটো রেট সেন্সিটিভ, শুধু তাই না, সাইক্লিক্যাল এবং ক্রুড অয়েলের ওপর ডিপেন্ডেন্ট একটি সেক্টর, সেটা 2%-এর ওপর র্যালি। এছাড়া বিএসসি ক্যাপিটাল গুডস 2.2% র্যালি, কনজিউমার ডিউরেবলস 2.69% র্যালি, ফাস্ট মুভিং কনজিউমার গুডস আজকে 0.8% র্যালি করেছে,
যদিও সেটা আন্ডার পারফর্ম করেছে। এছাড়া মেটালস আবার ফিরে এসেছে 1.5% কাছাকাছি র্যালি। অয়েল অ্যান্ড গ্যাস 2.26% র্যালি করেছে। এছাড়া ফার্টিলাইজার্স বলুন, সিমেন্টস বলুন, টায়ার্স বলুন, পেন্টস বলুন, যেগুলো ক্রুড অয়েলের উপর ডিপেন্ডেন্ট, দুর্দান্ত র্যালি। রেট সেন্সিটিভ সেক্টরস, ব্যাংকিং, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানির, সেখানে র্যালি এসেছে। রিয়েল এস্টেট, সেখানে র্যালি এসেছে। কেন র্যালি এসেছে? কারণ ক্রুড অয়েলের দাম যদি এইভাবে পতন দেখে, ইমিডিয়েট যে পজিটিভ চিন্তাটা মানুষের মাথায় আসে যে ক্রুড অয়েলের দাম যদি এইভাবে কমতে থাকে, পেট্রোল ডিজেলের দাম আর ফার্দার বাড়ানো হবে না। যদি শান্তি চুক্তি সাধিত হয় তো, এবং ক্রুড অয়েলের দাম কমলে ইম্পোর্টেড ইনফ্লেশন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। অর্থাৎ ক্রুড অয়েলের ওপর সমস্ত কিছু এতদিন ধরে নির্ভর করছিল। যে মুহূর্তে ক্রুড অয়েলের দাম কমতে আরম্ভ করলো, সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে এই আশা জাগলো যে আমাদের মূল্যবৃদ্ধি মাথার উপর চেপে নাচতে নাও পারে সামনের কয়েক মাসে। এইবার চলে আসি ইরান এবং আমেরিকার মধ্যে কি চুক্তি হতে পারে। বলা যেতে পারে যে ইরান বোধহয় এই যুদ্ধটা জিতেই গেল, কারণ ইরান আজকে প্রথমবারের জন্য, ডোনাল্ড ট্রাম্প বলেননি, ডোনাল্ড ট্রাম্প তো বলেইছেন যে আর মাত্র কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ চুক্তি হয়ে যাবে, ইরান রাজি হয়েছে। আমরা বিশ্বাস করছিলাম না। আজকে ইরান যখন বলল যে হ্যাঁ, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা মৌ সেটা পাঠানো হয়েছে আমেরিকার তরফ থেকে, আমরা প্রত্যেকটা পয়েন্টেই প্রায় এগ্রি করে গিয়েছি, এখন আমরা আবার ফার্দার ওটাকে ইন্সপেক্ট করব বিভিন্ন টার্মসগুলো, তারপর আমরা চুক্তি টেবিলে ফিরে যাব। চুক্তি হওয়া সম্ভব যখন ইরানের তরফ থেকে এসেছে, তখন ডেফিনেটলি এইটা মার্কেট পজিটিভ হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছে। কি কি ইরান পাবে এবং আমেরিকা পাবে সেটা একটু বুঝে নেওয়া দরকার। প্রথম কথা, সমস্ত এই যে চুক্তি যা হচ্ছে সেখানে বোঝা যাচ্ছে যে আমেরিকা একেবারে ব্যাকফুটে। নতুবা ইরান যে চুক্তিগুলো দিয়েছে সেটা আমেরিকার পক্ষে মানা প্র্যাকটিক্যালি অসম্ভব ছিল, অন্তত কয়েক ঘন্টাও আগে। তার মধ্যে প্রথমটা, ইমিডিয়েট এবং পার্মানেন্ট সিজফায়ার, যুদ্ধ বন্ধ সঙ্গে সঙ্গে হবে যে মুহূর্তে শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে। কোথায়? লেবাননে ইসরায়েল আক্রমণ করবে না। ইরানের যে ইন্টারনাল অ্যাফেয়ার্স, অর্থাৎ ইরান নিজের দেশের মধ্যে কি করছে সেগুলোর মধ্যে আমেরিকা নাক গলাবে না। যে আমেরিকা এতদিন ধরে রেজিম চেঞ্জ করে নাচছিল বা লাফাচ্ছিল, সেই আমেরিকা ঢোক গিলতে বাধ্য হয়েছে, নিজের কথা গিলতে বাধ্য হচ্ছে বা হতে পারে। অর্থাৎ ইরানের ইন্টারনাল অ্যাফেয়ার্সে যদি নাক না গলায়, রেজিম চেঞ্জের কোনো গল্পই নেই। আমেরিকার প্রথম হার। 2 নম্বর, সমস্ত জায়গায় যদি সিজফায়ার হয়, বিশেষ করে লেবাননেও যদি সিজফায়ার হয়ে যায়, যেটা ইরান বারবার বলছিল, সেখানেও কিন্তু আমেরিকার হার এবং ইরানের জিত। এছাড়া যেটা ব্লকেড নিয়ে এত টেনশনের জায়গা, ইরান বলেছে যে আমেরিকাকে স্ট্রেট অফ হরমুজের বাইরে তারা যে ব্লকেড করে বসে আছে সেটা তুলে নিতে হবে 30 দিনের মধ্যে শান্তি চুক্তি সাধিত হওয়ার পর, এবং তারপর স্ট্রেট অফ হরমুজ খোলা হবে। এবং যেটা ইরান যেখানে ডেফিনেটলি প্রত্যক্ষভাবে উপস্থিত থাকবে, তাদের তত্ত্বাবধানে স্ট্রেট অফ হরমুজ খোলা হবে। এটাও কি ইরানের পক্ষে গেল না? এরপরের পয়েন্ট, যেটার জন্যে গোটা বিশ্ব অর্থনীতি বদলে যেতে পারে, ক্রুড অয়েলের দাম ক্র্যাশ করতে পারে, সেটা হচ্ছে ইরানের তেল রপ্তানির ওপর থেকে আমেরিকা স্যাংশনস তুলে নিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই সমস্ত বাদ দিন, ইরানের ওপর যদি অয়েল স্যাংশনস তুলে নেয় আমেরিকা, তাহলে ভারতবর্ষ নির্বিচারে ইরানের কাছ থেকে তেল নেবে, কারণ ইরানের যে তেলের কোয়ালিটি সেটা কিন্তু সুইট ক্রুড, সেখানে সালফারের পরিমাণ কম। সুতরাং ইরানের কাছ থেকে তেল নিতে ভারতবর্ষের তরফে কোনো বাধা থাকবে না। ভারতবর্ষের ক্ষেত্রে অনেক কম দামে তেল পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। ইরানের সঙ্গে সুসম্পর্ক রাখাটা জরুরি, যেহেতু পাকিস্তানকে চাপে রাখাটা জরুরি। যেভাবে আমরা ইরানের চাবাহার পোর্টের মাধ্যমে আফগানিস্তানে ঢুকি, তাদেরকে সাহায্য করি, এই দুটি দেশ
অর্থাৎ আফগানিস্তান এবং ইরান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাকিস্তানকে একেবারে চাপে রাখার জন্য। এছাড়া মধ্যপ্রাচ্য 8টি দেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দারুণ সুসম্পর্ক ইতিমধ্যেই তৈরি হয়ে রয়েছে। এইবার পেট্রোকেমিক্যাল এক্সপোর্টস ইরান করবে, আমেরিকার স্যাংশনস তুলে নেবে। তাছাড়া ইরানের যে $24 বিলিয়ন ফিনান্সিয়াল অ্যাসেট ফ্রিজ করে রেখেছে আমেরিকা, অর্থাৎ আমেরিকা ইরানের টাকা নিজের কাছে আটকে রেখেছে, আমেরিকা সেই টাকা ইরানকে ফেরত দেবে। এখানে কোন এমন পয়েন্ট রয়েছে যেখানে বোঝা যাচ্ছে যে আমেরিকা জয়ী হয়েছে? এমন একটা পয়েন্ট নেই যেখানে বলা যেতে পারে যে আমেরিকা এই যুদ্ধে জয়ী রয়েছে, বরঞ্চ বলা যেতে পারে আমেরিকা ল্যাজ গুটিয়ে পালাচ্ছে। এইবার যে পয়েন্ট, দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট যার উপর আমেরিকা এতদিন হুম্বিতম্বি করছিল, তারা বলছিল যে ইরানকে নিজের মিসাইল প্রোগ্রাম বন্ধ করতে হবে এবং রিজিয়নাল যে রেজিস্ট্যান্স গ্রুপস তাদেরকে মদত দেওয়া বন্ধ করতে হবে, অর্থাৎ যে বিভিন্ন রেজিস্ট্যান্স গ্রুপ বলতে যেমন হুতিজ, যারা সৌদি আরবকে প্রতিনিয়ত ব্যতিব্যস্ত করে থাকে, তাদেরকে মদত দেয়া বন্ধ করার কথা আমেরিকা বলেছিল। সেইটা ইরান চুক্তিপত্রের বাইরে রাখতে সক্ষম হয়েছে। মিসাইল প্রোগ্রাম, সেটা অবধি আমেরিকা তারা ইরানকে রাজি করতে পারেনি। ইরানের মিসাইল প্রোগ্রাম এই চুক্তির আওতার মধ্যে থাকছে না। সমস্ত দিক দিয়ে আমেরিকার হার হয়েছে, চূড়ান্ত হার হয়েছে। এবং যদি এই পয়েন্টসগুলোই থেকে থাকে এবং এই পয়েন্টসগুলোর উপর ভিত্তি করে আমেরিকা রাজি হয়ে যায়, যুদ্ধে কে জিতল? ইরান। কিন্তু ওই যে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ হয়, ছোট ছোট যে অর্থনীতি তাদের অবস্থা শেষ। এতদিন ধরে, অর্থাৎ বিগত 1 মাস ধরে সোনার দাম যে কমছিল, তার পেছনে অন্যতম কারণ ছিল যে বিশ্বের যে ছোট ছোট অর্থনীতিগুলো রয়েছে তারা টনকে টন সোনা বিক্রি করে চলছিল, কারণ তাদের যে কারেন্সি, সেই কারেন্সি ক্রমাগত ডলারের এগেনস্টে দুর্বল হয়ে পড়ছিল। তার ফলে তাদের ক্রমাগত কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বেড়ে যাচ্ছিল, ব্যালেন্স অফ ট্রেড তাদের বিপক্ষে চলে যাচ্ছিল, সুতরাং তাদেরকে সোনা বিক্রি করতেই হতো। এই কারণেই বিগত 1 মাস ধরে আমরা সোনার দামে দারুণ একটা পতন দেখে চলছিলাম। এইবার যদি সত্যি শান্তি চুক্তি সাধিত হয়, সেক্ষেত্রে যথেষ্ট সম্ভাবনা রয়েছে যে আবার ব্যাংকগুলো, কেন্দ্রীয় ব্যাংকগুলো, বিভিন্ন ইনস্টিটিউশনসগুলো, হেজ ফান্ডসগুলো, এমনকি সাধারণ নাগরিকরা তারা আবার সোনা কেনার ব্যাপারে আগ্রহী হয়ে উঠতে পারেন। যাই হোক, এইবার কি কি ভারতের সপক্ষে গেল? সমস্ত কিছু ভারতের সপক্ষে গেল। এক, জিওপলিটিক্যাল টেনশন যদি পৃথিবীতে কম হয়, ভারতবর্ষের অর্থনীতির জন্য দুর্দান্ত একটা খবর। এক, এছাড়া 2 নম্বর হচ্ছে ক্রুড অয়েল প্রাইসেস যেভাবে ডিক্লাইন করে যাচ্ছে। অলরেডি আমরা ক্রুড অয়েলের দাম $80 কাছাকাছি নেমে আসতে দেখেছি। $80 যদি ক্রুড অয়েল ট্রেড করে, সেই জায়গায় ভারতবর্ষ ভীষণ কমফর্টেবল। বেস্ট তো অবশ্যই $70 যদি চলে যায়, তাহলে ভারতবর্ষের জন্য দারুণ উপকারী, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেটা নিশ্চয় একটা না একটা সময় আসবে। 3 নম্বর, অলরেডি মার্কেটে বলেছি যে বিশ্বের সমস্ত শেয়ার মার্কেটে আজকে পজিটিভ একটা ক্লু ছিল। সমস্ত মার্কেটে আউটস্ট্যান্ডিং র্যালি হয়েছে, ইনক্লুডিং ইউরোপীয় মার্কেট। এছাড়া যে টাকা নিয়ে আমরা চিন্তা করছিলাম, সেটা আজকের প্রতি ডলার 88 পয়সা দুর্বল হয়েছে। ভাবুন যে আজকের প্রতি ডলার 95 নিচে নেমে গেছে, $94.97 প্রতি ডলার 94 টাকা 97 পয়সায় ট্রেড করছিল। এছাড়া ভোলেটিলিটি যখনই কমে যায় একটা দেশের মার্কেটে, খুব স্বাভাবিকভাবে বিনিয়োগকারীরা আকর্ষিত হন এবং ট্রেডাররাও আকর্ষিত হন। এবার চলে আসি আজকের দিনে যে স্টকসগুলোতে সর্বাধিক র্যালি হয়েছে। অশোক লেল্যান্ড 10% ওপর র্যালি। এছাড়া আইনক্স উইন্ড 8.5%, চোলা ইনভেস্টমেন্ট 7.28%, শ্রীরাম ফিন্যান্স 7.75%, এলটি ফিন্যান্স 7.5%। খেয়াল করে দেখেছেন সমস্ত ফিনান্সিয়াল স্টকসগুলো কি দুর্দান্ত র্যালি করেছে ডেজ হাই। মতিলাল অসওয়াল 7.5%, আদিত্য বিড়লা ক্যাপিটাল 6.39%, হিন্দুস্তান পেট্রোলিয়াম 6.34%। এছাড়া বিপিসিএল 5.5%-এর বেশি র্যালি করে গিয়েছে। যাই হোক, এখানে শেষ করব। খুব ভালো
একটা সপ্তাহ শেষ হলো বলা যেতে পারে, এবং সোমবার আমরা ডেফিনেটলি আবার একটা পজিটিভ র্যালির প্রত্যাশা করব। এবং যেভাবে ইরান আজকে প্রথমবারের জন্য মুখ খুললো এবং সদার্থক একটা বার্তা দিল, বাজার খুব স্বস্তি পেয়েছে, খুব শান্তি পেয়েছে, এইটুকুনি বলা যেতে পারে। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের ভেস্টেড ইন্টারেস্ট থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিক্রি করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্ট অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাই সেল রেকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই, বা কোনো অ্যাসেটের ব্যাপারে ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ার বা কোনো অ্যাসেটে বিনিয়োগের কথা ভাবেন বা বিক্রির কথা ভাবেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের রিসার্চ করবেন। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। নমস্কার।